হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো এখানে যে চ্যাপ্টারটা পড়ছিলাম, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটার আমরা অনেকটাই পড়ে এসেছি। সেখানে আমরা দেখেছি বায়োটেকনোলজি কীভাবে এগ্রিকালচারে ইউজ করা হচ্ছে, কিভাবে মেডিসিন তৈরিতে ইউজ করা হচ্ছে। তারপরে আমরা লাস্ট দিন দেখেছিলাম যে কিভাবে জিন থেরাপিতে ইউজ করা হচ্ছে, যে কোনো জিনে যদি ডিফেক্ট থাকে, মানে ধরো কোনো মিউটেশন হয়ে গেছে জিনেতে, তখন সেখানে জিন থেরাপি দিয়ে আমরা সেটাকে কি করে পার্মানেন্টলি কিওর করতে পারি সেইটা আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছিলাম এই অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি এই রকম জিনিসগুলোকে সিডিএনএ দিয়ে ঠিক করছে। তো তোমরা যদি কেউ এই ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই আগের পুরনো ভিডিওগুলো দেখো, তাতে তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো চলো আজকে আমরা নেক্সট পার্টটা পড়ি। নেক্সট পার্টে কি আছে, এইটার দেখো এখানে এই যে জিন থেরাপি, এখান থেকে শুরু হয়েছিল বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনস ইন মেডিসিন, এগুলো আমরা সব পড়ে নিয়েছি। জেনেটিক্যালি মডিফাইড ইঞ্জিনিয়ারিং, এই ইনসুলিন, তারপরে জিন থেরাপি, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়ব মলিকিউলার ডায়াগনোসিস। তো চলো আমরা দেখি যে এখানে কি বলছে। দেখো মলিকিউলার ডায়াগনোসিস, এখানে শব্দটা থেকেই বুঝতে পারছি আমরা যে এখানে কিছু মানে মলিকিউলার লেভেলে আমরা ডায়াগনোস করব। এখানে দেখবে আমরা এখন অনেক টার্মের সাথে পরিচিত হয়ে গেছি করোনা হওয়ার পরে, যেগুলো হচ্ছে পিসিআর বা পলিমারেজ চেইন রিয়াকশন, এই টার্মটার সাথে আমরা খুব বেশিভাবে পরিচিত, কিন্তু জিনিসটা কি হয় আমরা কিন্তু জানি না। তো চলো আমরা এখানে আজকে ওগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। ইউ নো দ্যাট ফর এফেক্টিভ ট্রিটমেন্ট অফ এ ডিজিজ, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইটস প্যাথোফিজিওলজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বলছে যে কোনো ডিজিজ যখন হয় তখন সেইটাকে ট্রিটমেন্ট করতে গেলে সেইটার প্যাথোফিজিওলজি মানে সেটা কিভাবে হয়েছে সেইটা জানা খুব দরকার। আর কি দরকার, সেটার আর্লি ডায়াগনোসিস তোমায় করতে হবে, তবেই তুমি সেই ডিজিজটার ট্রিটমেন্ট করতে পারবে। ইউজিং কনভেনশনাল মেথড অফ ডায়াগনোসিস, সিরাম অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস এটসেট্রা, আর্লি ডিটেকশন ইজ নট পসিবল। দেখো আমরা সাধারণত যে টেস্টগুলো করি সেগুলোতে হয় কি হয়, আমাদের সিরাম নিচ্ছে বা ইউরিন নিচ্ছে, এই ধরনের জিনিসগুলো নেওয়া হয়। সেটা আমরা সবাই জানি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে টেস্ট করা হয়, ল্যাবেতে টেস্ট করে আমরা দেখতে পাই যে এখানে কী হলো, তাই তো। কিন্তু এগুলো হচ্ছে চিরাচরিত একটা প্রসেস, আর এই প্রসেসটাই হচ্ছে তোমার আর্লি ডায়াগনোসিস হবে না। কখন ডায়াগনোসিস হয়, যখন তোমার যে ইনফেকশনটা তখন যেটা মানে একদম হাই পিকে পৌঁছে গেছে, মানে যখন তোমার পুরো বডিকে এফেক্ট করে দিয়েছে, ড্যামেজ হয়ে গেছে, যখন তারপরে তোমার বডি সিমটম দিচ্ছে, তখন গিয়ে তুমি এবার টেস্ট করছো, তখন এবার তোমার ধরা পড়ছে। তো তখন অলরেডি অনেকটা লেট হয়ে যায় এই কনভেনশনাল মেথডে, তাই আর্লি ডিটেকশনটা কিন্তু পসিবল নয়। এই সিরাম, ইউরিন এই সমস্ত নিয়ে যদি অ্যানালাইসিস করো তখন কিন্তু আর্লি ডিটেকশনটা আমাদের পসিবল হয় না। Recombinant DNA technology, polymerase chain reaction, and enzyme-linked immunosorbent assay are some of the techniques that serve the purpose of early diagnosis. এখানে কয়েকটা টার্ম বলেছে, সেখানে বলছে আরডিটি, যেটাকে আমরা শর্টে বলি, তার ফুল ফর্মটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটাকে আমরা শর্টে বলি পিসিআর, তার ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন, যেটাকে আমরা শর্টে বলি এলাইজা, সেটাকে বলছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। তো এখানে তিনটে টার্ম আমাদের মাথায় রাখতে হবে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, পলিমারেজ চেইন রিয়াকশন আর এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এই যে তিনটে টেকনিক আছে, এই তিনটে টেকনিককে আমরা এখন ইউজ করি, যেটা কিনা কি করতে হেল্প করে,
আর্লি ডায়াগনোসিস, কোনো একটা রোগের আর্লি ডায়াগনোসিস করতে আমাদের এই 3টে প্রসেস কিন্তু অনেক হেল্প করে। প্রেজেন্স অফ এ প্যাথোজেন, bacteria, viruses, etc. is normally suspected only when the pathogen has produced a disease symptom. বলছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এই তো আমরা সবাই জানি, যখন আমাদের আমাদের যখন খুব শরীর খারাপ হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের বডিতে কিছু ইনফেক্টেড হয়েছে। সেটা ভাইরাস ইনফেকশন হতে পারে, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যখন সেটা একদম পুরো বডিতে আমাদের ছড়িয়ে গেছে, তখন এবার আমরা সেটার যদি ডায়াগনোসিস করি, তখন দেখব যে সেটার অ্যামাউন্টও, মানে ফরেন পার্টিকেলের অ্যামাউন্টও অনেক বেশি আছে আমাদের বডিতে, তাই তো? তখন থেকে আমরা সেই ট্রিটমেন্টটা করা শুরু করি। কেন? কারণ হচ্ছে আমাদের বডি তখন আর্লি সিমটমটা আমরা পাই না। সেটাই বলছি যে প্রেজেন্স অফ এ প্যাথোজেন, কোন কোন প্যাথোজেন, যেমন হচ্ছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই সমস্ত যে প্যাথোজেনগুলো, এগুলোর উপস্থিতি ইজ নর্মালি সাসপেক্টেড, আমরা কখন বুঝতে পারি? অনলি ওয়েন দ্য প্যাথোজেন হ্যাজ প্রডিউসড এ ডিজিজ সিমটম, যতক্ষণ না এই ব্যাকটেরিয়াগুলো কোনো সিমটম আমাদের বডিতে, বা ব্যাকটেরিয়া কেন, ভাইরাসও বলছি, যতক্ষণ না আমাদের বডিতে কোনো সিমটম প্রডিউস করছে, আমরা কিন্তু ততক্ষণ তাদের উপস্থিতি, এই প্যাথোজেনগুলোর উপস্থিতি আমরা বুঝতে পারি না। বাই দিস টাইম দ্য কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন ইজ অলরেডি ভেরি হাই ইন দ্য বডি। যতক্ষণে আমরা বুঝবো ততক্ষণে কিন্তু বডির ও অনেক ক্ষতি করে দিয়েছে, কারণ ততক্ষণে ও আর অল্প অ্যামাউন্টের নেই, অনেক বেশি অ্যামাউন্টের হয়ে গেছে এবং পুরো বডিতেও ছড়িয়ে পড়েছে। ঠিক আছে? However, very low concentration of a bacteria or viruses at a time when the symptoms of the disease are not yet visible can be detected by amplification of their nucleic acid by PCR. বলছি যে অল্প যখন আমাদের মানে এই ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলোর যখন কনসেন্ট্রেশন অনেক লো থাকে, তখন কিন্তু এরা এরা যে সিমটমটা প্রডিউস করবে, সেটা কিন্তু সিমটমটা কিন্তু অতটা দেখা যায় না, কারণ স্বাভাবিকভাবেই একটা কম অ্যামাউন্টে আছে। সেই ফরেন পার্টিকেলটা আমাদের বডির মধ্যে ঢুকবে, তার অ্যামাউন্ট বাড়াবে, বাড়িয়ে আমাদের ইমিউন সিস্টেমকে পুরো নষ্ট করবে। তো এটা একটা, মানে তোমার কিছুদিন টাইম লাগে। তো যতক্ষণ না এই পুরো ঘটনাটা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের বডিতে সেরমভাবে কোনো সিমটম লক্ষ্য করা যায় না। তাই যতক্ষণ এই সিমটম লক্ষ্য করা যায়, ততক্ষণে কিন্তু হাই অ্যামাউন্টে বডিতে ওরা ছড়িয়ে পড়ে। কিন্তু এই যখন খুব কম কনসেন্ট্রেশনে থাকে এই ফরেন প্যাথোজেনগুলো, তখন কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি এই নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে, অ্যাম্প্লিফিকেশন অফ দেয়ার নিউক্লিক অ্যাসিড বাই পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে আমরা যদি নিউক্লিক অ্যাসিডটাকে অ্যাম্প্লিফাই করি, তখন কিন্তু আমরা সেটাকে দেখতে পাবো। মানে ধরো অল্প অ্যামাউন্টের ধরো তুমি কিছু একটা স্যাম্পেল নিলে, সেটা অল্প অ্যামাউন্টের নিয়ে পিসিআর টেকনিক তুমি ইউজ করছো। এবার সেখানে কি হবে, সেখানে তোমার সেই অল্প অ্যামাউন্টটাকে বারবার করে রিপিটেটিভ সার্কেল করা হবে, যাতে সেটা অ্যামাউন্টে বেড়ে যায়। এবার যখন অ্যামাউন্টে বাড়বে, তখন তুমি বুঝতে পারবে যে এটার হচ্ছে তোমার এই ডিজিজটা হতে পারে, তখন তুমি সেই ট্রিটমেন্টটা আর্লি করে দিলে। বুঝতে পারছো? মানে ততক্ষণে কিন্তু ওই প্যাথোজেনটা তোমার বডিতে মানে এন্টার করেছে, কিন্তু অতটা ছড়িয়ে পড়েনি। ততক্ষণেও ওই প্যাথোজেনটা তার হাই অ্যামাউন্টে পৌঁছায়নি। তার আগেই তুমি বুঝতে পেরে তুমি সেটা পিসিআর করলে, মানে তুমি টেস্ট করতে দিলে, ল্যাবেতে টেস্ট করতে দিলে, তখন ওরা কী করবে? পিসিআর করবে। পিসিআর করলেই ওরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই স্যাম্পেলটা থেকে এই রোগটা হতে পারে। তখন ওরা সেই রোগটার আর্লি ট্রিটমেন্ট তাহলে শুরু করা যাবে। Can you explain how PCR can detect
ভেরি লো অ্যামাউন্টস অফ ডিএনএ। এখানে তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি এখানে কোনোভাবে বলতে পারবে যে পিসিআর দিয়ে এই লো অ্যামাউন্টের ডিএনএটাকে কীভাবে মানে আমরা ডিটেক্ট করব? সেটা আমি তোমাকে অলরেডি বলে দিলাম যে লো অ্যামাউন্টের স্যাম্পেল আমরা নিলেও পিসিআর বা পলিমারেজ চেইন রিয়াকশন, এটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে কি করা হয়, একটা ধরো অল্প অ্যামাউন্টে স্যাম্পেল নিলে, ধরো ডিএনএ তুমি নিয়েছো, ডিএনএটা নিয়ে সেইটাকেই বারবার বারবার ধরে রিপিটেটিভ সার্কেলে তুমি সেটা প্রডিউস করছো, মানে ডিএনএর অ্যামাউন্টটা বাড়াচ্ছ, নিউক্লিক অ্যাসিডের অ্যামাউন্টটা তুমি বাড়াতে থাকছো। ঠিক আছে, তাহলেই তুমি বুঝতে পারবে ওটা লো অ্যামাউন্টটা অনেক হাই অ্যামাউন্ট হয়ে যাবে, তখন তুমি আন্দাজ করতে পারবে। PCR is now routinely used to detect HIV in suspected AIDS patients. যারা হচ্ছে এই মানে HIV AIDS এইরকম রোগে মানে যারা খুব মানে এই সমস্ত বাজে রোগ, এগুলো যারা এই সমস্ত রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই রুটিনলি এই পিসিআর টেকনিকটা ইউজ করা হয় তাদের চেক আপের জন্য। It is being used to detect mutations in genes in suspected cancer patients too. কোনো ক্যান্সার পেশেন্ট হয়তো অল্প কোনো সিমটম দেখা যাচ্ছে, তো সেইটা আমরা দেখতে পাবো যে সেইটা কি মানে কিছু দিনের মধ্যে পুরো বডিতে ছড়িয়ে পড়তে পারে, বা মানে আস্তে আস্তে কি সেটা পুরো বডিতে ছড়িয়ে পড়তে পারে, তাহলে কি সেটা আরও ভয়ানক ক্যান্সার হতে পারে। তো এই সমস্ত যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমরা এই মানে অল্প অ্যামাউন্টের স্যাম্পেল নিয়ে সেখান থেকে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো। তাহলে এখানে আমরা কাদের কাদের ক্ষেত্রে আমরা এই টেকনিক ইউজ করছি? কোনো HIV পেশেন্টের ক্ষেত্রে, কোনো ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই পিসিআর টেকনিক ইউজ করছি। এছাড়া আমরা সবাই জানি যে আমাদের করোনা যখন হয়েছিল, করোনাতে কিন্তু আমাদের যে স্যাম্পেলটা নিত, ওই স্যাম্পেলটা নিয়ে গিয়ে কিন্তু ওরা পিসিআরই করতো। পিসিআর করে আগে বলছে হাঁচি কাশি হলেই তোমরা আগে যাও, বা অল্প জ্বর হলেই বলছে যে তোমরা আগে যাও গিয়ে টেস্ট করো। ঠিক আছে, কারণ ওটা হয়তো বডি হালকা তোমায় সিমটম দিচ্ছে, তখনও কিন্তু মারাত্মক কিছু হয়নি। এবার তুমি ওই হালকা হালকা সিমটম দেখেই তুমি যদি বুঝতে পারো যে এরম কিছু একটা হতে পারে, যে করোনা হয়তো আমার হতে পারে, তখন তুমি গিয়ে টেস্ট করালে। এবার ওরা কি করবে, ওই লো অ্যামাউন্ট নিয়ে ওরা এবার হাই অ্যামাউন্টে অল্প টাইমে প্রডিউস করে দেবে। তখন ওরা বুঝতে পারবে যে ও তাহলে এই পেশেন্টটার হচ্ছে করোনা হতে পারে। ঠিক আছে, সামনে 3-4 দিনের মধ্যেই হয়তো তার করোনা হয়ে যেতে পারে। তো সেই জিনিসটা আমরা পিসিআরের মাধ্যমে বুঝতে পারলাম, নিয়ে আমরা যখন রিপোর্ট দিলাম তখন সে দেখে সেইটার আর্লি ট্রিটমেন্ট শুরু করে দিল। তাহলে কি হলো, যে মারাত্মক লেভেলে যে করোনাটা তার বডিকে ক্ষতি করতো সেটা আর করলো না, সেটা থেকে সে বেঁচে গেল। তাহলে কি এটা একটা বড় সাকসেসফুল, যে এই মানে তোমার বায়োটেকনোলজির একটা বড় সাকসেস আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে কাউকে একটা কোনো মারণ রোগের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু এটা ভীষণভাবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, ইট ইজ এ পাওয়ারফুল টেকনিক টু আইডেন্টিফাই মেনি আদার জেনেটিক্যাল ডিসঅর্ডার। আমরাও দেখেছি, এর আগেও দেখেছি যে অনেক জেনেটিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই ধরনের টেকনিক ইউজ করা হচ্ছে। নেক্সট প্যারাতে কি বলছে চলো দেখি। এ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ অর আরএনএ ট্যাগড উইথ এ রেডিওঅ্যাক্টিভ মলিকিউল, যেটাকে প্রোব বলছে, প্রোব ইজ অ্যালাউড টু হাইব্রিডাইজ টু ইটস কমপ্লিমেন্টারি ডিএনএ ইন এ ক্লোন অফ সেলস ফলোড বাই ডিটেকশন ইউজিং অটো রেডিওগ্রাফি। এখানে তোমার ওই পিসিআর টেকনিকটাকে একটু ছোট করে তোমায় বোঝাতে চেয়েছে। দেখো পিসিআর টেকনিকটায় কি হয়, যে কোনো একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ বা আরএনএ তোমার রইল, সেটাকে কি করলে তুমি রেডিও অ্যাক্টিভ মলিকিউল বা কোনো একটা, যেটাকে আমরা প্রোব বলি, সেই প্রোব দিয়ে সেটাকে তুমি সেলের মধ্যে দিয়ে দিলে।
এবার সেটাকে তুমি মানে যে কমপ্লিমেন্টারি ডিএনএ সেটার সাথে তাহলে সেটা ক্লোন করে যাবে, হাইব্রিড করবে সেটা। তখন তুমি এবার ওটার ওই কোথায় গিয়ে হাইব্রিড হয়েছে সেইটা তুমি এই অটো রেডিওগ্রাফি যে প্রসেসটা সেটার মাধ্যমে দেখে তুমি ডিটেক্ট করতে পারবে। এই প্রসেসটা নিয়ে আমি পরে আর একটা ডিটেলসে তোমায় ভিডিও দেব, তাহলে দেখবে তোমার অনেক বুঝতে সুবিধা হবে। এখন যদি বলতে যাই এটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আর এখানেও তোমায় এই 1-2 লাইনেই বলেছে, কিন্তু এই পিসিআর টেকনিকটা 1-2 লাইনের জিনিস নয়, এটা ভালো করে বোঝার জিনিস। তো আমি তোমাদের পরেই একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো। The clone having the mutated gene will hence not appear on the photogenic film because the probe will not have the complementary with the mutated gene। বলছে যে ক্লোন যেটার মধ্যে কিন্তু মিউটেটেড জিন আছে সেটা কিন্তু অ্যাপিয়ার করবে না ফটোজেনিক, যে তুমি অটো রেডিওগ্রাফি যখন করছো সেই ফটোজেনিক ফিল্মটা কিন্তু তুমি সেইটা দেখতে পাবে না, কারণ সেখানে কোনো প্রোব দেওয়া নেই, সেখানে কমপ্লিমেন্টারির জন্য কোনো মিউটেটেড জিন নেই, সেই জন্য তুমি সেটাকে দেখতে পাবে না। যেখানে মিউটেটেড জিনটা থাকবে তুমি সেখানেই একমাত্র সেটাকে দেখতে পাবে। এলাইজার ফুল ফর্মটা কিন্তু মাথায় রাখবে। দেখো আমরা ফার্স্টেই পড়লাম না, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ঠিক আছে। পিসিআরেরও ফুল ফর্মটা মাথায় রাখবে, পলিমারেজ চেইন রিয়াকশন। আচ্ছা, ELISA is based on a principle of antigen antibody interaction। ELISA কিসে ইউজ করা হয়? এই উপরেরটা যেটা বললাম এটা হচ্ছে পিসিআর এর, ঠিক আছে। এবার আমরা এলাইজাটা বলছি। এলাইজা হচ্ছে মূলত অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটো বাইন্ড করে যায়। এখানেও যে এই যে এলাইজা বলছি, এই এলাইজা কিন্তু আবার অনেক রকমের হতে পারে, অনেক 3-4 রকমের এলাইজা টেকনিক আছে। সেগুলো কিন্তু সব মানে তুমি যদি ডিটেলসে পড়ো তখন কিন্তু তোমার খুব বুঝতে সুবিধা হবে। আমি এগুলোর সব আলাদা আলাদা করে তোমাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে এলাইজা মূলত আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনকে দেখার জন্য ইউজ করি। ইনফেকশন বাই প্যাথোজেন ক্যান বি ডিটেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ অ্যান্টিজেন অর বাই ডিটেক্টিং দ্য অ্যান্টিবডি সিনথেসাইজড এগেনস্ট প্যাথোজেন। যেহেতু এটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন, তাই কোনো প্যাথোজেন যখন ইনফেকশন হবে তখন সেই অ্যান্টিজেনটাকে এই প্রসেসটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। বা কীভাবে ডিটেক্ট করতে পারবো, যে কোনো অ্যান্টিবডি যখন সিনথেসাইজ হচ্ছে স্পেসিফিক্যালি এগেনস্ট ওই প্যাথোজেনটার জন্য, তখন আমরা সেই এলাইজা প্রসেসটার মাধ্যমে সেটাকে ডিটেক্ট করতে পারবো। আচ্ছা, এখানে অ্যান্টিজেন বলতে কি কি আমরা বলতে পারবো, মানে আমরা কোনো যে নাম বলতে পারবো না যে কোনো একটা ব্যাকটেরিয়াকে এরম করে নিলাম, ভাইরাসকে করে নিলাম, সেরম না। কি আমরা আইডেন্টিফাই করতে পারবো, ডিটেক্ট করতে পারবো, সেটার একটা স্পেসিফিক প্রোটিন দিয়ে আমরা সেটাকে ডিটেক্ট করতে পারবো, সেটা একটা কোনো গ্লাইকোপ্রোটিন দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো, মানে সেটা স্ট্রাকচারাল জিনিস দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো এই এলাইজা প্রসেসটার মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা আশা করি যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এই প্রসেসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের পরের ভিডিওতে এগুলো বলবো, যে মানে এই প্রসেসগুলো নিয়ে একটু ডিটেলস স্টাডি করলে তোমাদের এগুলো অনেক ভালো লাগবে। বা কেউ যদি ভবিষ্যতে বায়োটেকনোলজি নিয়ে পড়ো, বিএসসি এমএসসি, তখন কিন্তু দেখবে তোমাদের এই প্রসেসগুলো করতে হচ্ছে। এমবিবিএসের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসগুলো নিয়ে কাজকর্ম করার কোনো দরকার পড়ে না, কারণ সেখানে তুমি ডাক্তার হচ্ছ, কোনো টেকনোলজিক্যাল স্টাফ নয়, ঠিক আছে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কারোর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টে আমাকে অবশ্যই লিখে দিও। ওকে, থ্যাংক ইউ, টাটা।